আমাদের কর্মীদের ফাঁসানোর অপচেষ্টা চালানো হয়েছে। এখন নিজের ঘোড়া গর্তে নিজেই ডুবেছে। এই বোমগুলো বিধানসভা নির্বাচনে আইএসএফ তথা গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়ে তৈরি করা হচ্ছিল। ওই অঞ্চলের নেতা ওহিদুল ইসলাম সাহেব, তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা সাহেবের একান্ত ঘনিষ্ঠ, তার নেতৃত্বে এই বোমা বাঁধার কাজ চলছিল। ওখানে পুলিশ প্রশাসন পৌঁছেছে। আমরা দেখব যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরবর্তী পদক্ষেপ ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে করব। আমরা নতুন করে আর ভাঙড়ে হিংসা চাইছি না, ভাঙড়ের মানুষ খুন হোক এটা আমরা চাইছি না, ভাঙড় সহ রাজ্যে শান্তি ফিরে আসুক এটা চাইবো। কারণ এটা এক্সপ্লোজিভ ব্যবহার করা যে কি ভয়ঙ্কর বোমাটা বাঁধছিল এটা আমরা অবাক হয়ে যাচ্ছি। যে আমরা খবর যতটুকু পাচ্ছি একাধিক মানুষ মারা গিয়েছে তৃণমূল কংগ্রেসের এই ওহিদুল ইসলামের নেতৃত্বে যে বোম তৈরি করা হচ্ছিল। এখন এলাকাটাকে ঘিরে রেখেছে, সেই অর্থে মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না এবং লাশকেও নাকি গায়েব করে দিয়েছে, ওখান থেকে সরিয়ে দিয়েছে, এই অভিযোগ পাচ্ছি। এটা তদন্ত সাপেক্ষ। সবই কি ভাঙড়ের মানুষ? বাইরে থেকে লোক নিয়ে আসছে। জীবনতলা সম্ভবত ঝোড়র মোড়ের আশপাশে কোনো বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে যে ক্যানিং থেকে এসেছিল বা ভাঙড়ের বাড়ি থেকে এসে এখানে বোমা বাঁধার কাজ করছিল। যে লোকটি মারা গিয়েছে, সম্ভবত একটা লোক মারা গেছে বলে এখন আইডেন্টিফাই হয়েছে, তারও অ্যাড্রেস চেক করা হোক, দেখলে দেখা যাবে সেও ভাঙড়ের নয়। বলছিলাম দাদা, এক সময় আরাবুলের বিরুদ্ধে অভিযুক্ত উনি বোমা বাঁধতেন এবং মানুষের উপর অত্যাচার করতেন, সেই আরাবুলকে দলে নেবেন। দেখুন, আরাবুল ইসলাম সাহেব যখন আমাদের দলে আসার জন্য মনস্থির করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আমরা আমাদের যে নেতৃত্বের মাধ্যমে দিয়েছিলাম আমরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলাম। শর্তর অন্যতম ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়নিং এর ব্যাপারে আমরা ভাববো। আপনারা দেখেছেন দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। 1 নম্বর শর্ত পূরণ। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তো আর পাবলিশ করা যায় না সবকিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকের আগে পর্যন্ত, আজকে এখানে পার্টি ঝান্ডা ধরার, এসএফএ ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলোকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা, এই ধরনের অনেক কটা পয়েন্ট ছিল। আমি একটা কথাই বলবো, এখন দেশে আর জেল নাই, সংশোধনাগার আছে। নির্দিষ্ট টাইম পর্যন্ত জেলে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? সংশোধন করে। মানুষ আইএসএফ এর ছায়াতলে এসে মেন স্ট্রিমে ফিরতে চাইছে, জাতীয়তাবাদী নাগরিক হতে চাইছে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে চাইছে, প্রকৃত অর্থে জনপ্রতিনিধি, প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মী কেমন হয় সেটা তারা ফিল করছে আইএসএফ কে দেখে। সুতরাং তারা আইএসএফ এর ছায়াতলে আসতে চাইছে। সেই জন্য আমরা আইএসএফ এ ওয়েলকাম করছি, আমাদের রাজ্য নেতৃত্ব আইএসএফ এ ওয়েলকাম করেছে। আমরা আশা করেছি বিগত দিনে যে ধরনের অনৈতিক কাজ করেছে সেইগুলো থেকে তিনি যেমন বিরত থাকছেন, আগামী দিনে তার এত ভালো কাজ করবে, কাজের মাধ্যমে বিগত দিনের সমস্ত যে কর্মকাণ্ডকে তিনি মুছে ফেলতে এবং জনমানুষের প্রভাব ফেলতে তিনি সদার্থক ভূমিকা নেবেন। এখন আমরা প্রার্থী ঘোষণা নিশ্চিতভাবে করে নিই। যখন আমরা প্রার্থী ঘোষণা করব, কে কোথায় কন্টেস্ট করছে, ইভেন নওশাদ সিদ্দিকী সেটা হবে। আর এই দিকে 2023 সালে আপনি অভিযোগ করেছিলেন যে আরাবুল ইসলাম আপনার গাড়িতে আক্রমণ করেছে, আপনার গাড়ির কাজ এখনো পর্যন্ত ভাঙা। সেই আরাবুল ইসলামকে পাশে বসিয়ে আপনাকে মিটিং করতে হবে, তার পাশে আপনার চেয়ারের পাশে বসাতে হবে। এর আগে উত্তরটা আমি দিয়ে দিয়েছি, আপনার কোশ্চেন যেটা ছিল উত্তর দিয়েছি। হাতিশালা 6 লেট হয়েছে, আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে হয়েছিল বা নির্দেশ কাজ ছিল, সেটাও নিশ্চিতভাবে তিনি পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করে দিয়েছে। আপনি শওকত মোল্লার বিরুদ্ধে বলছিলেন যে এই কাজ উনি করেছেন, কিন্তু তৃণমূল তো ওনাকে টিকিট দিয়েছে, সেই ব্যাপারে কি বলবেন? তৃণমূল কংগ্রেসে যে যত বড় তোলাবাজ, যে যত বড় ভালো বোম বানতে পারে, যে যত বড় হিংসা করতে পারে, তার জায়গা আগে হবে। দেখুন, যার মেয়ের চাকরি বরখাস্ত হলো থ্রু কোর্ট, তাকে আবার তৃণমূল টিকিট দিয়েছে। গরু পাচার কাণ্ডের সাথে যে যুক্ত বিখ্যাত চর্চিত নাম
তার জামাইকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেস অভ্যস্ত, যত খারাপ মানুষ হবে তত দেবে। আপনারা দেখুন না, আলিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বডিতে সরকার সাহেবকে বসিয়েছে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল, তাকে সেই জায়গাতে বসিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কি বিধায়ক ছিল না শিক্ষিত, যার একটা প্রাইমারি স্কুল চালানোর যোগ্যতা নাই, তাকে ইউনিভার্সিটি টপ মোস্ট সিটে বসাচ্ছে। এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের গুন্ডা মস্তান সমাজ বিরোধীগুলোকে তাদের রত্ন মনে করে। তাহলে তারা এখন আইএসএফ শুদ্ধিকরণের জন্য কি আসছে? কার কথা বলছি? এখন তারা তৃণমূল ছেড়ে আইএসএফ আসছে। দেখুন, তৃণমূল ছেড়ে আইএসএফ আসবে, বিজেপি ছেড়ে আইএসএফ আসবে, অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ আসছে। আমাদের একটা ফিল্টার করার জায়গা আমরা রাখছি, সেটাতে যদি এগ্রি হতে পারে থাকবে, আইএসএফ এ থাকতে পারবে না, আইএসএফ এ থাকতে পারবে না। আইএসএফ এটা শুধুমাত্র এইখানে এই করে কামিয়ে খাওয়ার জায়গা শুধুমাত্র যেমন নয়, আর পার্মানেন্টের জন্য তেমন নয়। এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশকে সেবা করতে হবে, দেশের জনগণকে সেবা করতে হবে। ভাঙড়ে নির্বাচন, ভাঙড়ে কিন্তু তৃণমূল অনেক সক্রিয়, আপনারা সক্রিয় নেই কেন? নির্বাচনে কি আপনারা হাল ছেড়ে দিচ্ছেন? কেমন ভাবে সক্রিয় দেখাতে হবে? ওই বোম বাঁধছিল, একাধিক মানুষ মারা গেল তৃণমূলে, নিজেরা বোম বাঁধছে, ওই ধরনের সক্রিয়তার কথা বলছে। মিটিং মিটিং করছে 5 বছর ধরে তাহলে কি করলাম ভাঙড়ে? জনসংযোগ বিভিন্ন বুথে গিয়ে সাধারণ মানুষের সাথে থেকে তাহলে কি ঘাস কাটলাম? যদি ভোটের সময় বেশি ঝাঁপিয়ে পড়তে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বুথ ভিত্তিক ভোট হবে। আমার বুথের নেতৃত্বরা ওই বুথকে যথেষ্ট ভাবে আগলে রেখেছে। তৃতীয় কথা হচ্ছে নতুন করে আমার তো মনে হয় প্রচার করতে লাগবে না ভাঙড়কে। ভাঙড়ে আমি 5 বছরে যেটা করেছি রাজ্যের মানুষের জন্য, ভাঙড়ের বিধায়ক হিসাবে যে কাজ করেছি, ভাঙড়ের মানুষ আজকে গর্বিত, কারণ সারা রাজ্যের মানুষ ভাঙড় ভাঙড় ভাঙড়। আরাবুল সাহেবের আর জুড়িদার একটা চতুর্থ হচ্ছে, এখন আমি আমার কথা বলছি, ভাঙড়ের মানুষের সাথে কথা বলে দেখেছি, আমাদের কর্মকর্তা যারা আছে দায়িত্বশীলেরা এখন ম্যাক্সিমাম ঈদ মুডে আছে, ইলেকশন মুডে এখনো যায়নি। ঈদের পরে ইলেকশন মুডে টার্ন করবে। আরাবুলের জুড়িদার, আবুল সাহেবের জুড়িদার কাইজার আহমেদ, তিনি কি আপনাদের দলে আসবেন? আলোচনা আছে, উনিও একটা আলোচনায় আছেন। তার প্রস্তাব পেয়েছে আমাদের বিভিন্ন নেতৃত্বদের কাছে। আলোচনা সভা। এই নির্বাচন এলে আইএসএফ এর বিভিন্ন রাজনৈতিক শুধু দলেরা আসে। কাইজার সাহেব না, ইভেন অনেক বিধায়ক সাহেব আছেন, প্রাক্তন বিধায়ক আছেন, জেলা পরিষদের কর্মদক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছেন, এই ধরনের অনেকজনই আছেন, প্রধান আছেন, উপপ্রধান আছেন। আইএসএফ এর আদর্শগত, আইএসএফ কে পছন্দ করে তার আইএসএফ এর ছাত্র রাজনীতি। শুধু নির্বাচনে কি আইএসএফ এর নতুন নতুন দলের লোক যোগ দেবেন? ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবার পরদিনই ক্যানিং এ আন্দোলন হয়, আর তারপরে শওকত মোল্লা ভাঙড় থেকে ক্যানিং এ ফিরে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব নিয়ে যায়। এটা নিয়ে কি বলবেন? আপনাকে কি ভাঙড়ে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাকে নয়, ভাঙড়ের মানুষকে ভয় পেয়েছে। ভাঙড়ের মানুষ যে কতটা শক্তিশালী, কতটা ঐক্যবদ্ধ, সেটা প্রমাণ উনি হারে হারে পাচ্ছেন। উনি অনেক চেষ্টা করেছেন ভাঙড়ের মানুষকে লোভ দেখানো, ও লোভের শিকার হয়নি। ভয় দেখানো, ভয় পায়নি। মিথ্যা কেস দেওয়া, তারপরও ভাঙড়ের মানুষ মাথা নত করেনি। উনি কি খুশি হয়ে চেয়েছিলেন ভাঙড়টা? চাই না একবারের জন্য। উনি যখন দেখতে পাচ্ছেন যে ওনার ক্যানিং পূর্বে উনি সিট পাচ্ছেন না, পাচ্ছেন ভাঙড়ে, এখানে 100% ভাঙড়ের মানুষ সরকার সাহেবকে হারাবে, সেই জন্য ভয় পেয়ে তিনি এখান থেকে কুইট করার জন্য তার দলের লোকেদেরকে দিয়ে, তার সাথীদেরকে নিয়ে একটা তথাকথিত প্রোটেস্টের মঞ্চ তৈরি করছিল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মনে হয় মুখে ঝামা ঘষে দিয়েছে, আবার মুক্ত এসে বলছে না, এখান থেকে লড়াই করবো। আমরা তো চাই আসুন। বসিরহাটের মুফতি সাহেব বলেছিল রাজনীতি হারাম, বলেছিল ফয়জা কাল দিয়েছিল আইএসএফের নামে, তিনি এখন হাওড়া থেকে দাঁড়িয়েছে ভোটে, কি বলবেন? ইসলামিক স্কলাররা ফতোয়া দিতে পারে, তবে ইজমা কিয়াস ইসলামের রীতিনীতির মধ্যে আছে, আমরা ধর্মীয় মত তারপরে বলছি। তবে এমন ফতোয়া আমরা দিয়ে দেব না নিজের স্বার্থ চরিতার্থের জন্য যে আগামী দিনে ওই ফতোয়ায় আমাকে ব্যাকফায়ার করবে। তো যিনি বলেছিলেন হারাম হালাল, তাকে প্রশ্ন আপনারাই করুন যে এখন 2026-এর জন্য কি এটা বৈধ হয়ে গেল? 2021 এটা অবৈধ ছিল। তখন একটা কথা বলি, কেউ যদি বলে
ইসলামে রাজনীতি করা হারাম, তাহলে আপনি বলতে পারবেন না আবার যে ইসলাম তাহলে সম্পূর্ণ। এদিকে আপনি মুফতি সাহেব বলছেন সম্পূর্ণ লাইফ জীবনযাপনের নামটা হচ্ছে ইসলাম, বা বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে, মানে ইসলামের মধ্যে সবকিছুই আছে। তাহলে ভোটে কন্টেস্ট করা যদি অবৈধ হয়, তাহলে ইসলামে ভোট দেওয়া তাহলে নিশ্চিতভাবে তাদের ভাষাটা অবৈধ হবে। আমি আমার ভাষার কথা বলছি। ব্যাপারটা হচ্ছে সবটা কন্ট্রোল করছে পলিটিক্স। আর আপনি পলিটিক্স থেকে যদি দূরে চলে যান, পলিটিক্স থেকে যদি পালিয়ে বেড়ান, তাহলে প্রতিদিন দেখবেন কখনো দলিতের উপর আক্রমণ হচ্ছে, কখনো আদিবাসীর উপর আক্রমণ হচ্ছে, কখনো এতেকাফে ছিল মসজিদ সমেত আগুন জ্বালিয়ে মসজিদ সমেত ওই মানুষকে মারা দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার কখনো দেখবেন উত্তরপ্রদেশে গঙ্গাবক্ষে ইফতার করছিল, শুধু মুসলিম ধর্ম হওয়ার কারণে তাদেরকে পুলিশ ডিটেইন করছে বা গ্রেফতার করছে। তাহলে পলিটিক্সে যদি পাওয়ার আপনার হাতে থাকে, না দলিতের উপর আগুন তুলতে পারবে, না আদিবাসীর উপর আগুন তুলতে পারবে, না মুসলমানের উপর আগুন তুলতে পারবে, না বঞ্চিত সমাজ তার অধিকারের জন্য কথা বললে তাদের উপরে আক্রমণ করবে। তাই আমি এটাই মুফতি সাহেবকে আমি ওয়েলকাম মুফতি সাহেব আরো যারা আছেন তাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। আসুন পলিটিক্সে, আমরা চাই শিক্ষিত মানুষজন পলিটিক্সে আসুক, এটাকে কন্ট্রোল করুন। রাজনীতির কম্পিটিশন হোক, কে কত ভালো সমাজকে দিতে পারবে তার কম্পিটিশন হোক। বলছি ইন্ডিয়ান শেষ সেকুলার একটা যেটা হচ্ছে আমডাঙ্গাতে আপনারই চাচাতো ভাই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে আমরা দেখছি যে তৃণমূলের সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী ওখানকার আইএসএফ। সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন, আপনার এই ভাই আপনাদের দলের বিরুদ্ধে ক্যান্ডিডেট হতে পারে না? তথাগত বসু থেকে শুরু করে তথাগত রায় আর সৌগত রায়, তারা যদি আলাদা দল থেকে রাজনীতি করতে পারে, তাহলে আমার চাচা জানেন ছেলে আলাদা রাজনীতি গুলো অসুবিধা করবে। আমি বারবার সৌজন্যতার কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি। আমি সৌজন্যতা রাজনীতিতে পছন্দ করি। এবার আমার সামনে কে কন্টেস্ট করছে, কত হেভিওয়েট কন্টেস্ট করছে, তার থেকে বড় কথা আমরা যে প্রার্থীকে দান করিয়েছি তাকে জিতিয়ে আইনসভার মধ্যে পৌঁছানো আমার কাছে বড় কথা। সুতরাং আমার সামনে যদি রফিকা রহমান থাকে, যেভাবে আমি সৌজন্যতা দিয়ে বিরোধিতা করি, যে বিরোধিতা করবো, রাজনৈতিক বিরোধিতা করবো, তো আমার সামনে যদি আমার বাড়ির কোনো এক পীরজাদা থাকে, নিশ্চিতভাবে আপনারা দেখবেন সৌজন্যতা দেখে রাজনৈতিকভাবে যে বিরোধিতা করা যায় ততটুকুই করবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আত্মপ্রকাশ করে দুটো নির্বাচন হয়েছে, লোকসভা এবং পঞ্চায়েত। সেই নিয়ে লোকসভা এবং পঞ্চায়েতে দেখেছি বিভিন্ন নেতারা এসেছে, যেমন আজকে আরাবুল এলো বিধানসভায়। লোকসভায় যারা ছিল তাদের দেখতে পাচ্ছে না। সেরকম তো কিছু হবে না যে আরাবুল ইসলাম হতে এলো, ওটা এমএলএ হতে পারলো না, তারপরে আবার তিনি গায়েব হয়ে গেলেন, এরকম দারুণ প্রশ্ন করেছেন। 6 মাস পরে করবেন তাহলে না 1 বছর, কতদিন থাকবে? প্রশ্ন দারুণ করেছে। 6 মাস বা 1 বছর পরে আবার এটা করবে। বলছি শেষ প্রশ্ন একটা করবো আমি, সেটা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে যে আইএসএফ এর যে আগে সিম্বল ছিল, সেই সিম্বল এবারে নাকি আইএসএফ পাচ্ছে না, স্থায়ী সিম্বলের দাবি করছেন আপনারা, এটা কতটা বাস্তব? আমরা রেজিস্টার্ড পার্টি বাট আনরিকগনাইজড পার্টিকে ফ্রি সিম্বল থেকে সুযোগ দেওয়া। আপনারা নিশ্চিতভাবে জানতে থাকবেন পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, পার্টির একটা গঠনতন্ত্র আছে, পার্টির একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে চলে। আমি আপনাদের জোর গলায় বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এইবারে নির্বাচন করছে খাম চিহ্নকে সামনে রেখে। আমাদের প্রতীকটা আমাদের ইভিএম মেশিনে যে সুইচটা টিপবেন সেটা হচ্ছে খাম চিহ্ন। তা আপনাদের মাধ্যম দিয়ে জনসাধারণের কাছে আমি বার্তা দিচ্ছি, যেখানে যেখানে খাম চিহ্ন দেখবেন, আইএসএফ এর খাম চিহ্ন দেখবেন, আপনারা সেখানে দেবেন। নিশ্চিতভাবে যারা সোশ্যাল মিডিয়ায় এটাকে হচ্ছে আইএসএফ সম্পর্কে স্পিডকে ব্রেক করার জন্য মিথ্যাচার করছে, ওই মিথ্যাচারে কেউ পা দেবেন না। আমরা কি বলে আপনার যে অ্যাপ্লিকেশন করব, সাবমিশন করব আমাদের প্রার্থীর মনোনয়ন, সেখানে আমরা দেখবেন আমরা খাম চিহ্ন আছে। ভাঙড়ে কায়েদার আহমেদ এবং আরাবুল ইসলাম আপনাদের দলে আসতে চাইছে, এবং শওকত মোল্লা তো বলছে আপনার বিরুদ্ধে, আপনি বলছেন দাঁড়াতে চাইছেন না, তাহলে তো কার্যত আপনার দলের লড়া সহজ হয়ে গেল কিনা? দেখুন, আমি একটা কথা বলি, আমি প্লেয়ার ছিলাম, ভলিবল খেলেছি, টুর্নামেন্ট যখন খেলতে যেতাম, যত ভালো টিমই দিয়ে যেতাম বা মোটামুটি টিম দিয়ে গেল, সামনেওয়ালাকে আমি ফাইনালে উঠবো কি করে সবসময় চেষ্টা করতাম দুর্বল টিমের সাথে খেলে বেরিয়ে যাবো। প্রার্থী তালিকা কবে ঘোষণা করবেন?
বলছি জোটের কতটা যখন ঘোষণা করা হবে আপনাদেরকে জানাবো। জোট ফাইনাল জোট ফাইনাল আমরা নিশ্চিতভাবে এখনো যখন ঘোষণা করিনি, চূড়ান্ত বলবো না, তবে অনেকটা এগিয়ে গিয়েছি। জোনে সাহেব বলছি, বাংলা একটা প্রবাদ আছে, শত্রু শত্রু আমার মিত্র। এই যে আরাবুল ইসলাম এককালীন শওকত মোল্লা জানাচ্ছেন আজকে যে আইএসএফে যোগদান করলেন, তবে কি এখানে একটা নতুন শওকত মোল্লার বিরুদ্ধে আপনি আইএসএফ পক্ষ থেকে মাস্টার মাইন্ড গেম খেললেন? দুটো কথা বলবো, শওকত মোল্লার ডান হাত আরাবুল ছিলেন না, এটা বলা ভুল হচ্ছে। আরাবুলের ডান হাত ছিল শওকত সাহেব। ভাঙড়ে আরাবুলকে জায়গা, এই আরাবুল ইসলাম জায়গা করে দিয়েছিল শওকত সাহেব, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে শত্রু শত্রু আমার মিত্র। আরাবুল ইসলাম পার্টির একজন সদস্য। এখন স্বাভাবিকভাবে আমার সে তাহলে শত্রু শত্রু হলো না, পার্টির একজন সদস্য। ধন্যবাদ। তবে কি এই আরাবুল ইসলাম